জয়েন অডিও দরকার নেই। শেয়ার স্ক্রিন। হ্যাঁ, এটাকে বড় করো। এবার স্টার্ট রেকর্ডিং করবো, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে। এই লেকচারে আমরা রবার্ট কিং মার্টনের সোশিওলজি শুরু করব। ইনি হলেন আমেরিকান সোশিওলজিস্ট রবার্ট কে মার্টন। তার ফটোটা তুলেছেন স্যান্ড্রা সিল। রবার্ট মার্টন, প্রথমে আমরা তার সম্পর্কে কিছু জানবো। এই যে বায়োগ্রাফিটা আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে ক্রসম্যান বলে, তিনি মার্টনের একটি সংক্ষিপ্ত জীবনী লেখেন তার মৃত্যুর পর। এটাই এই বায়োগ্রাফির উপর ভিত্তি করে। উনি 4 জুলাই 1910 সালে জন্মগ্রহণ করেন, মারা যান 23 ফেব্রুয়ারি 2003। প্রথমে আমরা দেখব আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন। মার্টনের প্রথম জীবনে তিনি, তার আসল নাম ছিল মেয়ার আর কোকলনিক। তার বাবা মা ছিলেন ইহুদি এবং শ্রমিক শ্রেণীর। 14 বছর বয়সে যখন তিনি একজন অ্যামেচার ম্যাজিশিয়ান হিসেবে আত্মপরিচয় করলেন, তখন তিনি নিজের নাম পাল্টে রবার্ট মার্টন রাখলেন। আমেরিকাতে বিএ ডিগ্রিটাকে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি বলা হয়। তো এই আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা তিনি টেম্পলটন কলেজ থেকে করেন, আর গ্রাজুয়েট এমএ ইন সোশিওলজি তিনি করেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। পিএইচডিও করেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে 1936 সালে। এরপর আমরা আলোচনা করছি ক্যারিয়ার অ্যান্ড লেটার লাইফ। তার ক্যারিয়ারটা আলোচনা করছি। মার্টন হার্ভার্ডে তিনি শিক্ষকতা করেন 1938 সাল অবধি। 1938-এ তিনি ডিপার্টমেন্ট অফ সোশিওলজি টুলানে ইউনিভার্সিটির চেয়ারম্যান পদে নিয়োজিত হন। 1941 সালে তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি যোগ দেন। 1974 সালে তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে তিনি যোগ দেন। তাকে প্রমোশন দেওয়া হয়। এটা হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটির সবচেয়ে উচ্চ পদ। 1979 সালে মার্টন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে অবসর গ্রহণ করেন, কিন্তু তিনি শিক্ষকতা থেকে বা গবেষণা থেকে পুরোপুরি অবসর গ্রহণ করেন আরো পরে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করার পর রকফেলার ইউনিভার্সিটিতে তিনি অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে যোগ দেন। পরে তিনি রাসেল সেজ ফাউন্ডেশনে প্রথম ফাউন্ডেশন স্কলার হন। 1984 সাল মার্টন পড়াশোনা থেকে স্থায়ীভাবে অবসর গ্রহণ করেন। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। মার্টন সারা জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসে তিনি প্রথম সমাজতত্ত্ববিদদের অন্যতম যিনি নির্বাচিত হয়েছিলেন।
সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তিনি প্রথম আমেরিকান সোশিয়োলজিস্ট যিনি বিদেশি সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া 20টির ওপর বিশ্ববিদ্যালয় তাকে অনারি ডক্টরেট ডিগ্রি দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়া এবং শিকাগো। এছাড়া আমেরিকার বাইরেও বহু বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দেন। 1994 সালে মার্টনকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স পুরস্কার দেওয়া হয়। মনে রাখার দরকার তিনি সোশিওলজিস্ট অফ সায়েন্স, সোশিওলজি অফ সায়েন্সে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন এবং সেই জন্যই তাকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স দেওয়া হয়। এবার আমরা দেখব যে তার মেজর একাডেমিক কন্ট্রিবিউশনসটা কি। মার্টন প্রথম কথা ফোকাস গ্রুপ ডিসকাশন। আজকালকার দিনে অনেক গবেষকই ফোকাস গ্রুপ ডিসকাশন করেন। তো মার্টনই কিন্তু এই পদ্ধতির গবেষণা পদ্ধতির জনক। মার্টন সোশিওলজি অফ সায়েন্সে উল্লেখযোগ্য অবদান রাখেন। তার মার্টন থিসিস বৈজ্ঞানিক বিপ্লবের কারণটা নিয়ে ব্যাখ্যা করে। এছাড়া মার্টন আধুনিক যে পলিসি রিসার্চ অর্থাৎ নীতি গবেষণা সেটা তিনি জনক হিসেবে আমরা ধরতে পারি। মার্টন কি কি ধরনের মূল ধারণাগুলো তৈরি করেছিলেন এর মধ্যে হলো রেফারেন্স গ্রুপ, রোল স্ট্রেন, আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস, ম্যানিফেস্ট ফাংশন, রোল মডেল এবং সেলফ ফুলফিলিং প্রফেসি। এই হচ্ছে মার্টনের কয়েকটা বই। তার সবচেয়ে প্রথম উল্লেখযোগ্য বই হচ্ছে সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। তারপরে হচ্ছে আমরা দেখছি থিওরিটিক্যাল সোশিয়োলজি, দ্য আইডিয়া অফ সোশ্যাল স্ট্রাকচার, সেরেন্ডিপিটি। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ওয়ার্ক। তাত্ত্বিক যে বইগুলো সেগুলো। এই হচ্ছে তার সোশিওলজিক্যাল মেথডোলজি অর্থাৎ পদ্ধতি তত্ত্ব তিনি যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এটা হচ্ছে ফোকাসড ইন্টারভিউ, এ ম্যানুয়াল অফ প্রবলেমস অ্যান্ড প্রসিডিওরস। তবে তিনি একা নন, তিনি তার আরো দুজন সহযোগী ছিলেন, মেজরি ফিস্কে এবং প্যাট্রিসিয়া কেন্ডল। সোশিওলজি অফ সায়েন্সের ওপর মার্টনের কি কি বই আছে দেখা যাক। অন সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সায়েন্স, দ্য সোশিওলজি অফ সায়েন্স, জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ সায়েন্টিফিক ফ্যাক্ট। এটা তিনি এডিট করেছিলেন। এটার আসল যিনি হচ্ছেন লেখক তিনি হচ্ছেন লুডভিগ ফ্রেক। মার্টনে এছাড়া মার্টনের আরো বই আছে, অন দ্য শোল্ডার্স অফ জায়ান্টস, মাস পারসুয়েশন, দ্য ইকোনমিক সোশিওলজি অফ ইমিগ্রেশন। এবারে আমরা দেখি মার্টনের ওপর কিছু বই, বুকস অন মার্টন। রবার্ট কে মার্টন অ্যান্ড কন্টেম্পোরারি সোশিওলজি, রবার্ট কে মার্টন অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রোফাইল। প্রথমটা হচ্ছে কার্লো মার্ক, রবার্ট কে মার্টন অ্যান্ড কন্টেম্পোরারি সোশিওলজি। তিনি যা লিখেছেন তা হচ্ছে কার্লো মনগার্ডিনি অ্যান্ড সিমোনেটা তাব্বানি, তারা এডিটর। আরেকজন হচ্ছেন পিওটর এসজেক তমকা,
তিনি লিখেছেন রবার্ট কে মার্টন অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রোফাইল। এবার আমরা রবার্ট মার্টনের সামাজিক প্রেক্ষাপট আলোচনা করব। সোশ্যাল কন্টেক্ট আমরা মার্টনের আগে আমরা আলোচনা করেছি, ফলে এখানে একটা দ্রুত আলোচনা করব। মার্টনের বাবা মা তারা পূর্ব ইউরোপ থেকে এসেছিলেন। তার আসল নাম, পিতৃদত্ত নাম ছিল মেয়ার আর কোকলনিক। প্রথম দিকে পরিবারটি একটি ছোট্ট, তার বাবার একটা ছোট দোকান ছিল, সেই ছোট্ট দোকানে কিন্তু সেটা একটা সময় সেটা পুড়ে যায়। এই পুড়ে যাওয়ার ফলে তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তার বাবা, মার্টনের বাবা একজন ছুতোর মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে বাধ্য হন। মার্টনের পরিবারের ঠিক যে তাদের অর্থ বল ছিল না, কিন্তু মার্টন বলেছেন তার শৈশবে সুযোগের অভাব হয়নি। এই যে সাউথ ফিলাডেলফিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং একটি বস্তিতে তারা থাকতেন। সেই বস্তিতে কিন্তু মার্টন সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছিলেন। বলছে এভরি সর্ট অফ ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, পাবলিক ক্যাপিটাল, অর্থাৎ নানা ধরনের সোশ্যাল ক্যাপিটাল, অর্থাৎ মার্টনের যে বহু পরিচিত লোক ছিল যারা তাকে নানাভাবে সাহায্য করেছে। কালচারাল ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল হচ্ছে এই যে তিনি প্রচুর বইপত্র পড়তেন এবং এগুলো তার এগুলো যে তার জ্ঞান হয়েছিল সেটা তার কালচারাল ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল, যে বিভিন্ন লোক, যে মানুষের সঙ্গে মেলামেশা করতেন, তার নিজেরও যে কাজ ছিল, নিজের যে বুদ্ধি বিদ্যা ছিল। এবং পাবলিক ক্যাপিটাল, তিনি প্রকাশ্যে যে কাজগুলো করতেন, সাধারণ মানুষ তাকে যেভাবে দেখত, অর্থাৎ তার পাবলিকের কাছে একটা ভালো ইমেজ ছিল, সেটাই হচ্ছে তার পাবলিক ক্যাপিটাল। আগে আমরা আলোচনা করেছি যে তিনি টিনেজ ম্যাজিশিয়ান হিসেবে তিনি খুব নামডাক করেন, জাদুকর হিসেবে। এবং এখানে তার যে দিদির বয়ফ্রেন্ডের তার একটা রোল মডেল হিসেবে মার্টন ব্যবহার করেছিলেন। তার যত তার ম্যাজিশিয়ান হিসেবে নাম ডাকতে শুরু করে, মার্টন তখন একটা স্টেজ নেম নিতে চান। প্রথমে তিনি মার্লিন হিসেবে আত্মপরিচয় করেন, পরে মার্টন। এছাড়া তিনি প্রথম একটা ফার্স্ট নেমে সেখানে একজন তৎকালীন খুব বড় একজন জাদুকর ছিলেন রবার্ট হুডিন, যিনি স্টেজ নেম নিয়েছিলেন হ্যারি হুডিনি। আসল নাম ছিল রেরিক উইস। সেই হুডিনির হুডিনি হিসেবে, তো সেই রবার্ট হুডিনি, তিনি রবার্ট হুডিনির নামের পরে এই রবার্ট নামটা তিনি নিলেন। এবং যখন তিনি স্কলারশিপ পান, টেম্পল ইউনিভার্সিটিতে যখন স্কলারশিপের জন্য তিনি দরখাস্ত করেন, তখন তার যে স্টেজ নেম ছিল রবার্ট কিং মার্টন, সেটাই হয়ে গেল তার আসল পরিচয়, অফিসিয়াল নেম হয়ে গেল। টেম্পল কলেজ ছিল একটা গরিবদের জন্য একটি কলেজ। ফিলাডেলফিয়ার যে গরিব ছেলে মেয়ে, অথচ মেধাবী ছেলে মেয়েরা ছিল, তাদের জন্য কলেজ হলেও মার্টন সেখানে খুব খুব ভালো একজন আন্ডার গ্রাজুয়েট টিচার পেয়েছিলেন। তিনি ছিলেন সোশিয়োলজিস্ট জর্জ ই সিমসন। তিনি তাকে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি প্রথম তাকে কাজ দেন। এবং সিমসন এখানেই থেমে থাকেন না, উনি আরো দুজনের সঙ্গে, রাল্ফ বুঞ্চ এবং ফ্র্যাঙ্কলিন ফ্রেজার, তাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। এছাড়া তিনি তাকে আমেরিকান সোশিয়োলজিক্যাল অ্যাসোসিয়েশনের যে বার্ষিক সভা হতো, সেখানে তাকে নিয়ে
মার্টানকে নিয়ে যান এবং মার্টান সেখানে কৃত্রিম সরোকিনের সঙ্গে দেখা হয়। সে কৃত্রিম সরোকিন মার্টানের জীবনে একটা বড় ভূমিকা ছিল। মার্টান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন এবং সেইখানে সরোকিন তাকে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রহণ করেন এবং দ্বিতীয় বর্ষে মার্টান এবং সরোকিন তারা একসঙ্গে প্রকাশ করতে শুরু করেন। এটা একটা কিন্তু উল্লেখযোগ্য ঘটনা, কারণ এটাই মার্টান পরে যে বড় একজন সমাজতত্ত্ববিদ হবেন, এখানে থেকেই কিন্তু তিনি সেই সুযোগটা পেয়েছিলেন, নামকরা লোকের সঙ্গে প্রকাশ করা একটা সুযোগ পেয়েছিলেন। এটা খুব কম মানুষই পায়। এবার আমরা রবার্ট মার্টানের ইন্টেলেকচুয়াল কনটেক্সট দেখব। মার্টান নিজেই বলেছেন, no man knows fully what has shaped his own thinking. অনেকেই মার্টানকে প্রভাবিত করেছেন, কিন্তু আমি এখানে শুধু একজনের কথাই বলবো, তিনি হচ্ছেন ডালকার্ট প্যারসন। এই ডালকার্ট প্যারসনের মূল অবদান ছিল থিওরিটিক্যাল সোশিওলজিতে। তিনি তখন একজন তরুণ লেকচারার, তরুণ মানে তখনকার দিনে ওখানে বলা হতো ইনস্ট্রাক্টর, সেই তরুণ ইনস্ট্রাক্টর সবে হার্ভার্ডে ঢুকেছেন। তো মার্টান ডালকার্ট প্যারসনের লেকচার শুনতে দিতেন। এর ফলে মার্টান ইউরোপিয়ান থিওরির সঙ্গে তার পরিচয় হলো এবং তার সমাজতত্ত্ব সম্পর্কে জ্ঞান বৃদ্ধি হলো। এবার দেখছি আমরা রবার্ট মার্টান কাদের সঙ্গে সহযোগিতা করে কাজ করেছেন। যেমন ধরুন পল লাজারসফেল্ডের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন 30-এর দশকে, যে একটা বই মাস পারসুয়েশন। এখানে কিন্তু তিনি প্রোপাগান্ডা, প্রচারের ওপর এই কাজটা করেছেন। আরেকটা আমরা আগে বইটা দেখিয়েছি, মেজরি ফিস্কে এবং প্যাট্রিসিয়া কেলডানের সঙ্গে ফোকাস গ্রুপ ইন্টারভিউ তিনি আবিষ্কার করেন। এবার আমরা মার্টানের যে অবদান সমাজতত্ত্বে, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। মার্টান নিজেই বলেছেন, সায়েন্টিফিক রিসার্চ ইজ নট কন্ডাক্টেড ইন এ সোশ্যাল ভ্যাকুয়াম। অর্থাৎ সমাজ বাদ দিয়ে কিন্তু বৈজ্ঞানিক গবেষণা হয় না। আমার মূল ফোকাস হচ্ছে মার্টানের থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন, এবং যে বইটা বিশেষ করে আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, যেখানে মার্টানের মূল তত্ত্বগুলো রয়েছে। দেখো, মার্টান সবচেয়ে বিখ্যাত কিসের জন্য? থিওরিজ অফ দ্য মিডল রেঞ্জ। থিওরিজ অফ দ্য মিডল রেঞ্জ কি? প্রথম কথা হচ্ছে লিমিটেড সেটস অফ অ্যাসাম্পশনস from which hypotheses are logically derived। তার মানে যে কতগুলো সীমিত ধারণা, যেখান থেকে আমরা তর্ক বিদ্যার মাধ্যমে আমরা হাইপোথেসিস বা এই প্রকল্প আমরা বানাতে পারি। Theories are not separate, integrated into wider theoretical network। মার্টান বলতে চাইছেন যে তত্ত্বগুলো, যে মধ্যম পর্যায়ের তত্ত্বগুলো, সেগুলো পৃথক পৃথক নয়, সেগুলো আরো বড় তাত্ত্বিক বুনটের সঙ্গে তারা সেখানে অনেক তাত্ত্বিক বুনটের সঙ্গে সেই তত্ত্বগুলোকে আমরা মেলাতে পারি। 3 নম্বর হচ্ছে sufficiently abstract to transcend empirical generalization। তার মানে কি এম্পিরিক্যাল জেনারেলাইজেশন, সেটা কিন্তু কিছু তথ্যের ওপর ভিত্তি করে একটা সাধারণ কথা বলা, সাধারণ কতগুলো কথা বলা তথ্যের ওপর ভিত্তি করে।
তথ্যের উপর। কিন্তু এম্পিরিক্যাল জেনারেলাইজেশনের মধ্যে তত্ত্ব নেই, যা বিমূর্ত নয়। তো নাটান বলছেন যে মিডল রেঞ্জ থিওরি কিন্তু যথেষ্ট বিমূর্ত, এটা নিছক একটা এম্পিরিক্যাল জেনারেলাইজেশন নয়। 4 নম্বর, নানাভাবে সমাজতত্ত্বকে ভাগ করা হয়, যেমন মাইক্রো ম্যাক্রো। কিন্তু মার্টন বলছেন যে মাইক্রো এবং ম্যাক্রো সমাজতাত্ত্বিক বিষয়ের ব্যতি রেখে এই এই যে ভাগটা, এটা কিন্তু মিডল রেঞ্জ থিওরি মানে না। Distinct from total sociological systems which resemble general sociological orientation. Total sociological system যেগুলো সাধারণভাবে সাধারণ সমাজতাত্ত্বিক কতগুলো নিয়ম বাতলাতে চায়, তার থেকে কিন্তু মিডল রেঞ্জ থিওরি আলাদা। এবং নানা ধরনের সোশিওলজিক্যাল থটের সঙ্গে কিন্তু মিডল রেঞ্জ থিওরি চলে। যেমন ধরো যে মিডল রেঞ্জ থিওরি পজিটিভিস্ট থটের সঙ্গেও চলে, আবার ইন্টারঅ্যাকশনিস্ট থটের সঙ্গেও চলে, ফেনোমেনোলজির সঙ্গেও চলে, এক্সচেঞ্জ থিওরির সঙ্গেও চলে। 7 নম্বর বলছে ডাইরেক্টলি ইন লাইন উইথ ক্লাসিক্যাল থিওরিটিক্যাল ফর্মুলেশন। ক্লাসিক্যাল সোশিওলজিটা যেগুলো তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্বকে মেনেই কিন্তু সেই তত্ত্বকেই প্রসার ঘটিয়ে মিডল রেঞ্জ থিওরি বানানো হচ্ছে। ফলে মিডল রেঞ্জ থিওরিতে যে তত্ত্বেরই একটা বিবর্তিত রূপ, ক্লাসিক্যাল থিওরিক্যাল ফর্মুলেশনে একটা বিবর্তিত রূপ। 8 নম্বর হলো যে অনেক সমাজতত্ত্ব তখনকার দিনে কিছু ধারণা দিয়ে গোটা সমাজের ব্যাখ্যা করত, তারা এটা স্বীকার করতো না যে এর মধ্যে অনেক কিছুই তারা জানে না। কিন্তু মার্টন বললেন যে না, মিডল রেঞ্জ থিওরিজ ইনভলভ স্পেসিফিকেশন অফ ইগনোরেন্স, মানে আমরা কি জানি না সেটাও কিন্তু মিডল রেঞ্জ থিওরি বলে দেবে। মিডল রেঞ্জ থিওরির যে ধারণা, সেটা কিন্তু বিজ্ঞানের ইতিহাসে কিন্তু স্থান পেয়েছে, সেখান থেকেই তার গোড়া। প্লেটো, বেকন, জন স্টুয়ার্ট মিল, জর্জ কনওয়াল লুইস, এরা সবাই মিডল রেঞ্জ থিওরিকে সমর্থন করেছে। এখানে আমরা করছি যে সাপোর্ট ফর থিওরিজ অফ দ্য মিডল রেঞ্জ। ডুর্কহেইমের সুইসাইডও মার্টন দেখাচ্ছেন যে এটা হচ্ছে একটা ক্লাসিক ইনস্ট্যান্স অফ দ্য ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মিডল রেঞ্জ থিওরি। তোমরা তো ডুর্কহেইমের সুইসাইড পড়েছো, পড়লে তোমরা বুঝতে পারবে, তোমরা তো পড়েছো, তাহলে বুঝতে পারবে যে কেন উনি এই কথাটা বলছেন। কারণ ডুর্কহেইমের সুইসাইড কিন্তু একাধারে এটা একটা যে তথ্যভিত্তিক গবেষণা, আবার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা তত্ত্ব, এবং এই তত্ত্বটা শুধু একটা বিষয় নিয়ে, সুইসাইড, সীমিত বিষয় নিয়ে, এটা মার্টন বলছিলেন। এবার আমরা দেখব কারা মিডল রেঞ্জ থিওরিকে বর্জন করতে বলছেন। প্রথম হলো রবার্ট বিয়ারস্টেড। উনি অভিযোগ করেন যে আমরা সমাজের বড় বড় বিষয় নিয়ে আলোচনা না করে, বড় বড় সমস্যা আলোচনা না করে ছোটখাটো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। মিডল রেঞ্জ থিওরির একটা সমালোচনা, এই সমালোচনাটা মার্টন তার বদলে বলেন, প্রত্যুত্তরে বলেন, বিয়ারস্টেড নিজেই কিন্তু ওয়েবারের প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থকে সমর্থন করেছেন, কিন্তু এই গ্রন্থটাও কিন্তু একটা মিডল রেঞ্জ থিওরি। ডারেনডর্ফ কি বলছেন? ডারেনডর্ফ বলছেন
যে theories of the middle range wrongly reduce the level of generality. বলছেন যে theories of the middle range জেনারেলিটিটাকে কমিয়ে দেয়, এটা ঠিক নয়। মার্টন তার প্রত্যুত্তরে বলছেন যে actual theories of the middle range like theories of empirical of reference groups have a great deal of generality. কেন? উনি বলছেন যে এই যে মিডল রেঞ্জ থিওরি গুলো সে কিন্তু যথেষ্টভাবে সাধারণভাবে জেনারেলিটি রয়েছে। ফ্রান্সিস বলছেন theories of the middle range split sociology into unrelated special theories. Theories of the middle range অর্থাৎ মধ্যম পর্যায়ের তত্ত্ব সমাজতত্ত্বকে কতগুলো বিশেষ বিশেষ তত্ত্ব ভাগ করে দিচ্ছে, একটার সঙ্গে আরেকটার কোনো তার সম্পর্ক নেই। মার্টন কিন্তু এটা মানেননি, তিনি বলছেন মিডল রেঞ্জ থিওরিজ কনসলিডেট রাদার দ্যান স্প্লিট সোশিয়োলজি। মিডল রেঞ্জ অর্থাৎ মিডল রেঞ্জ থিওরিজ তারা সমাজতত্ত্বকে আরো সংহত করে, সেটা ভাঙে না। সোভিয়েত সোশিওলজিস্ট যেমন আন্দ্রিভা তিনি বলছেন যে মিডল রেঞ্জ থিওরিজ আসলে একটা পজিটিভিস্ট কনসেপশন। মনে রাখার দরকার যে মার্ক্সবাদের সঙ্গে পজিটিভিজমে কিন্তু একটা দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে। তা উনি বলছেন মিডল রেঞ্জ থিওরিজ আর এ পজিটিভিস্ট কনসেপশন, অর্থাৎ মিডল রেঞ্জ থিওরিকে অনেকটা গালাগালি দিচ্ছেন উনি, এবং এটা হচ্ছে লো অর্ডার অফ অ্যাবস্ট্রাকশন which in principle do not go beyond data. একটা নিম্ন স্তরের একটা বিমূর্তন মিডল রেঞ্জ থিওরির মধ্যে দেখা যায়। দ্য এম্পিরিক্যাল ডেটা অর্থাৎ বাস্তব যে মানে তথ্যকে তথ্যের উত্তরণ হয় না, তথ্য থেকে উত্তরণ করে তথ্য হচ্ছে না। মার্টন এরও উত্তর দিয়েছেন, তিনি বলছেন যে এই ভ্রান্ত ধারণাটা this misconception may be due to total commitment to a total sociological theory. Total sociological theory মানে যে টোটাল সোশিওলজিক্যাল থিওরি অর্থাৎ সবকিছু ব্যাখ্যা করা, এটাই হচ্ছে টোটাল সোশিওলজিক্যাল থিওরি। যে কিছু ধারণা দিয়ে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করা, যেটা ট্যালকট পার্সন্স করেছিলেন। এবার আমরা দেখি টার্নার কি সমালোচনা করেছেন। টার্নার বলছেন যে মার্টনের মিডল রেঞ্জ থিওরি যে কোনো থিওরি তৈরি করতে পারে, যে কোনো থিওরি মিডল রেঞ্জ থিওরি হতে পারে। এটাই উনি বলতে চাইছেন যে মিডল রেঞ্জ থিওরিজিং বাই মার্টন encourage the formation of theories of dash fill the blank with any topic. যে কোনো থিওরি মিডল রেঞ্জ থিওরি করা হচ্ছে, যে কোনো লোকে মিডল রেঞ্জ থিওরি করছে। উনি বলেন, এবং এটা আগের সমালোচকদের সঙ্গেও ওনার মিল আছে, উনি বলেন যে empirical generalizations have been defended as theories despite the fact that they are not sufficiently abstract. Empirical generalization অর্থাৎ কতগুলো তথ্যের মাধ্যমে আমি একটি সাধারণ বক্তব্য রাখলাম, এটা হচ্ছে এম্পিরিক্যাল জেনারেলাইজেশন। এটা কিন্তু যথেষ্ট বিমূর্ত নয়। টার্নার অভিযোগ করছেন যে এম্পিরিক্যাল জেনারেলাইজেশনকে থিওরি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। আরো বলছেন যে সোশিওলজিতে বহু থিওরি হয়েছে, এই মিডল রেঞ্জ থিওরি আসার পর অনেক ধরনের থিওরি হয়েছে, জুভেনাইল ডেলিনকুয়েন্সি, ফ্যামিলি কনফ্লিক্ট, রেস রিলেশন,
সোশ্যাল মোবিলিটি ইন আমেরিকা, আরবানাইজেশন ইত্যাদি। কিন্তু এগুলো কোনোটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নয়, জেনারেল নয়, কারণ এটা অতিমাত্রায় তথ্যভিত্তিক এবং সেজন্যই তারা কোনো একটা বিশেষ সময়ে আটকে, কোনো একটা বিশেষ জায়গায় আটকে আছে। ফলে মার্টনের ফাংশনালিজম যদিও খুব একটা জনপ্রিয় হয়নি, কিন্তু তার মধ্যম পর্যায়ের তত্ত্বের যে আলোচনা, তার মধ্যম পর্যায়ের তত্ত্ব কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে। আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা টোটাল সোশ্যালজিক্যাল সিস্টেমস নিয়ে আলোচনা করব।